বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো তাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জন্য বাংলাদেশের করবিধি এই কোর্সটি নেই। প্রিয় শিক্ষার্থী, আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা জানো যে বাংলাদেশের করবিধি তোমাদের একটি কোর্স রয়েছে। এখানে এই কোর্সের আজকে আমি যে টপিকসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বেতন খাতে আয় নির্ণয়। এর আগেও এই চ্যাপ্টারের কয়েকটি ক্লাস আমি তোমাদের সাথে নিয়েছি বা এই কোর্সের কিছু ক্লাস নিয়েছি। আজকে বেতন খাতে আয় নির্ণয়ে মূলত আমরা অঙ্ক করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের যে আলোচিত বিষয়গুলো দেখো সেগুলো হচ্ছে বেতন পূরক এবং বেতন পূরক গণনার নিয়মাবলী, ভবিষ্যৎ তহবিলের প্রকারভেদ, কর নির্ধারণে বিভিন্ন শ্রেণীর ভবিষ্যৎ তহবিলের প্রভাব, বেতন খাতে আয় গণনা, বিনিয়োগ ভাতা এবং রেয়াতযোগ্য আয়। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো সেটা বেতন পূরক, ধারা 2-45। তোমরা জানো যে আমি তোমাদের বিগত ক্লাসগুলোতেও বেতন পূরক নিয়ে কথা বলেছি এবং তোমরা অনেকে এই বিষয় সম্বন্ধে খুব ভালো ধারণা অর্জন করে নিয়েছো। তবুও আজকের ক্লাসটা অনেকদিন পরে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। এর মধ্যেও তোমরা ট্যাক্সেশনের ক্লাস করেছো অন্য স্যারের। তো আমরা এই বিষয়টাকে আর একবার তোমাদেরকে জাস্ট একটু ধরিয়ে দিব আমি, তারপরে সেকেন্ড ক্লাস থেকে অর্থাৎ আজকের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ম্যাথ ক্যালকুলেশন করাবো। সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এই জিনিসগুলো তোমরা জানো, তারপরেও আরেকটু রিভাইজ যদি হয়ে যায় তাহলে মন্দ হয় না। আমরা জানি যে আয়কর অধ্যাদেশ 1984, এই 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-45 ধারা অনুসারে কর্মচারীগণ তাদের যে নিয়োগকর্তা রয়েছেন অর্থাৎ যাদের দ্বারা তারা পরিচালিত তাদের হতে তারা মূল বেতন পেয়ে থাকেন, উৎসব ভাতা পেয়ে থাকেন, মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, পরিচারক ভাতা পেয়ে থাকেন, সম্মানী ভাতা পেয়ে থাকেন, ওভারটাইম ভাতা পেয়ে থাকেন এবং স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা কর্তৃক অনেক সময় চাঁদা দেওয়া হয়ে থাকে বা কোনো কোনো ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার চাঁদা থাকে না। এই যে কোনো প্রকারের নগদ বা অনগদ যে সকল প্রাপ্ত সুবিধা, এই প্রাপ্ত সুবিধাগুলোকে আমরা বেতন পূরক হিসেবে গণ্য করা হয়। বেতন পূরক বেতনের সাথে যুক্ত হবে। বেতন পূরক অর্থ বা অর্থ সমতুল্য এমনকি পণ্যের আকারেও হতে পারে। আজ ফর এক্সাম্পল, বাসস্থান সুবিধা, টেলিফোন বিল, যাতায়াত ভাতা, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, বেতন পূরক গণনার নিয়মাবলীর মধ্যেই প্রথমেই যেটা আমাদের দৃষ্টিগোচর হয় সেটা হচ্ছে একজন কর্মচারী তার মূল বেতনের পাশাপাশি যেটা পেয়ে থাকেন সেটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, বাসস্থান সুবিধা পেয়ে থাকেন বা বাসস্থানের জন্য ভাতা পেয়ে থাকেন। তো প্রিয় শিক্ষার্থী, একজন কর্মচারী তার বেতন খাতে আয় গণনার সময় তার বাসস্থান সুবিধা তিনি কিভাবে পেয়ে থাকেন? সাধারণত একজন কর্মচারী বাসস্থান সুবিধা 3টা উপায়ে পেয়ে থাকেন। তিনি নগদে বাড়ি ভাড়া প্রাপ্ত হতে পারেন, অর্থাৎ বেতনের সাথে তিনি বাড়ি ভাড়া নগদ উঠাতে পারেন। আবার তিনি ভাড়ামুক্ত কোনো বাড়িতে বসবাস করতে পারেন, অর্থাৎ এমন একটা বাড়িতে বসবাস করেন যে বাড়িটা ভাড়া তাকে পরিশোধ করতে হয় না, তার নিয়োগকর্তা কর্তৃক প্রাপ্ত একটা বাড়ি। সেটা হতে পারে সুসজ্জিত অথবা অসজ্জিত। এছাড়াও তিনি পেতে পারেন কনসেশন হারে বাসস্থান, অর্থাৎ নির্দিষ্ট যে পরিমাণ ভাড়া দরকার তার চেয়ে কম হারে তিনি বাসস্থান সুবিধা পেতে পারেন। অর্থাৎ একটা বাড়ির ভাড়া হয়তো 15,000 টাকা, কিন্তু তিনি পে করছেন হয়তো 5,000 টাকা। এই যে কম পরিমাণ পে করছেন এটাকে আমরা বলছি কনসেশন হারে বাসস্থান। এই 3 প্রকারে তিনি বাসস্থান সুবিধা পেয়ে থাকেন। যদি এই 3 প্রকারের বাসস্থান সুবিধা পেয়ে থাকেন তাহলে কর ধার্য করার সময় কি প্রভাব পড়বে বা আমরা এগুলো কিভাবে ক্যালকুলেশন করব সেই জিনিসটা আমরা একটু দেখব। প্রথমেই আছে বাড়ি ভাড়া যদি নগদে গৃহীত হয়। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি যে এই জিনিসগুলো আমি তোমাদের রিপিট করছি, তোমরা অনেকেই হয়তো এগুলো জানো, কিন্তু অঙ্ক করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার জানা গুরুত্বপূর্ণ। আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় বেতন খাতে আয় থেকে একটা অঙ্ক থাকেই বা প্রশ্ন থাকে, এখানে কিছু থিওরিও রয়েছে, সেই থিওরিগুলো থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী দেখো, বেতন বাড়ি ভাড়া যদি আমরা নগদে পেয়ে থাকি
তাহলে বলছে যে করমুক্ত হবে কতটুকু আর কতটুকু করযোগ্য হবে। করমুক্ত হবে মাসিক 25,000 টাকা হিসেবে বার্ষিক 3 লক্ষ টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে 25,000 করে হিসাবে 12 মাসে 3 লক্ষ টাকা, অথবা মূল বেতনের 50%। এই দুটোর মধ্যে যেটি কম তা করমুক্ত হবে। এর চেয়ে বেশি যদি থাকে তাহলে সেই অঙ্কটা আমাদের নিট করযোগ্য আয় হিসেবে মূল বেতনের সাথে যোগ হয়ে যাবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী। মিস্টার করিম এবং রহিম দুইজনের মূল বেতন দেওয়া আছে, একজনের 1 লক্ষ আর একজনের 5 লক্ষ টাকা। একজন বাড়ি ভাড়া পান 4,50,000 টাকা আর আরেকজন পান 2,40,000 টাকা। তাদের কর ধার্য কতটুকু হবে বা কিভাবে করতে হবে? আমরা প্রথমেই দিয়ে দিব নগদ প্রাপ্ত ভাতা, মানে প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা, যেটা একজন পাচ্ছেন 4,50,000, আরেকজন পাচ্ছেন 2,40,000। 4,50,000, আরেকজন 2,40,000। এখান থেকে যদি প্রিয় শিক্ষার্থী আমরা অকরধার্য আয় যেটা আছে আমাদের, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, এই যে বাদ অকরধার্য সীমা, অকরধার্য সীমা দেখো মূল বেতনের 50% বা মাসিক 25,000 টাকা হিসেবে বার্ষিক 3 লক্ষ টাকা, এই দুটার মধ্যে যেটা ছোট। তো আমরা করিমেরটা নিয়ে কথা বলছি। করিমের মূল বেতন ছিল 10 লক্ষ টাকা বাৎসরিক। 10 লক্ষ এর 50% হচ্ছে 5 লক্ষ টাকা, আর 25,000 করে 12 মাসে 3 লক্ষ টাকা। দুটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা হচ্ছে কর মুক্ত। তিনি পাচ্ছেন কত? 4,50,000 টাকা। তাহলে তাকে কর দিতে হচ্ছে 1,50,000 টাকার উপরে তাকে কর পে করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী দেখো, করিমের বাড়ি ভাড়া বাবদ 1,50,000 টাকার উপর কর প্রদান করতে হচ্ছে, যেটা আমাদের করযোগ্য আয় হিসেবে বিবেচিত হয়ে যাবে, বা করযোগ্য মোট আয় নির্ণয়ে এই টাকাটা আমরা কি করব? অ্যাড করে নিব। নেক্সট যেটা বলছি, মিস্টার রহিম। প্রিয় শিক্ষার্থী দেখো, রহিমের মূল বেতন ছিল 5 লক্ষ টাকা, সেই হিসাবে 50% দেখো 2,50,000 টাকা, আর 3 লাখ তো ফিক্সড। এটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 2,50,000। তাহলে 2,50,000, কিন্তু তিনি পাচ্ছেন কত? 2,40,000। তার মানে প্রিয় শিক্ষার্থী তার কোনো করযোগ্য আয় নেই। এ হচ্ছে বিষয়টা, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে বাড়ি ভাড়া বাবদ মিস্টার রহিমকে কোনো ট্যাক্সেবল ইনকাম পাওয়া যাচ্ছে না, বা বাড়ি ভাড়া থেকে তাকে কোনো আয়ের ওপর কর দিতে হচ্ছে না। নেক্সট, ভাড়ামুক্ত বাসস্থান। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো কর্মচারী নিয়োগকর্তা কর্তৃক একটা বাড়ি পেয়ে যান, যে বাড়িতে তিনি বসবাস করছেন সপরিবারে, সে বাড়িটা হতে পারে সজ্জিত অথবা অসজ্জিত, তাহলে তিনি কিভাবে তার আয়টা, মানে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত যে ভাতা, সেটা কিভাবে ট্যাক্সেবল না নন ট্যাক্সেবল বা কিভাবে তিনি তার রিটার্নে শো করবেন? এখানে বলছে, যদি করদাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বিনা ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থানে বাস করেন, তাহলে সাধারণভাবে মূল বেতনের 25%, শিক্ষার্থী লক্ষ্য করো, মূল বেতনের 25% বা পৌর ভাড়া মূল্য, দুটির মধ্যে যেটি কম তা করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। পৌর ভাড়া মূল্য, এটা নিয়ে একটা কথা আছে প্রিয় শিক্ষার্থী। আমার বাসাটা কোন জায়গায়? ধরো সিটি কর্পোরেশনের মধ্যে হলে একটা বাসার সিটি কর্পোরেশন কর্তৃক ভাড়া মূল্য ঠিক করা থাকে, বাসাটা পৌরসভার মধ্যে হলে পৌরসভা কর্তৃক ভাড়া নির্ধারিত থাকে। যদিও আমাদের দেশে সেটা পালিত হয় না, কিন্তু প্র্যাকটিস আছে বা আইন আছে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়ার। তো সেই ভাড়া মূল্য যেটা আছে, এই দুটার মধ্যে যেটি কম তা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। আমরা একটা উদাহরণ দেখি। শিক্ষার্থী দেখো, মিস্টার করিম, তার মূল বেতন 15 লক্ষ টাকা। তিনি নিয়োগকর্তার নিকট থেকে একটি বাড়ি পেয়েছেন, বাড়িটির পৌর ভাড়া মূল্য, এটা পৌর মূল্য বললে ভুল হবে প্রিয় শিক্ষার্থী, পৌর ভাড়া মূল্য 3 লক্ষ টাকা। তাহলে তার ট্যাক্সেবল ইনকাম কত হবে? অর্থাৎ তাকে বাড়ি ভাড়া বাবদ কত টাকার উপর ট্যাক্স পে করতে হবে? দেখো, বাসস্থান সুবিধা, পৌর মূল্য 3 লক্ষ টাকা, আর মূল বেতনের 25% 3,75,000 টাকা। করিমের মূল বেতন ছিল 15 লক্ষ, 15 লক্ষ এর 25% হচ্ছে 3,75,000। তাহলে এই দুটার মধ্যে যেটা ছোট সেটা তার ট্যাক্সেবল ইনকাম হিসাবে যুক্ত হয়ে যাবে। তাহলে কত টাকা? 3 লক্ষ টাকার উপর মিস্টার করিমকে ট্যাক্স পে করতে হবে। বাড়ি ভাড়া বাবদ
প্রাপ্ত ভাতার 3 লক্ষ টাকার উপর তাকে ট্যাক্স পে করতে হবে। কনসেশন হারে বাড়ি ভাড়া, অর্থাৎ কম হারে যদি তিনি বাড়িতে থাকেন, দেখো যদি করদাতা নিয়োগকর্তা থেকে হ্রাসকৃত ভাড়ায় মানে কম ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত একটা বাসস্থান প্রাপ্ত হন, সাধারণত মূল বেতনের 25% বা পৌর ভাড়া মূল্য দুটির মধ্যে যেটি কম তা হতে প্রকৃত পরিশোধিত ভাড়া বাদ দিয়ে পার্থক্য করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী 2 নাম্বারটা এবং 3 নাম্বারটার মধ্যে মিল আছে, কেননা 2 নাম্বারে আমরা যে এরকম দেখলাম যে পৌর ভাড়া মূল্য এবং মূল বেতনের 25% এই দুটার মধ্যে যেটি কম সেটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে বিবেচিত হবে। কনসেশন হারে প্রাপ্ত বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্যতিক্রম এইখানে যে সেখান থেকে শুধুমাত্র পরিশোধিত যেটুকু, অর্থাৎ করদাতা যেটুকু পরিশোধ করছেন সেইটুকু বাদ দিয়ে দিতে হবে। একটা উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মিস্টার করিমের মূল বেতন 15 লক্ষ টাকা। তিনি নিয়োগকর্তার নিকট থেকে একটি বাড়ি পান, বাড়িটির পৌর মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। মাসিক 1000 টাকা কনসেশন হারে তিনি বাড়ি ভাড়া প্রদান করেন, অর্থাৎ নিয়োগকর্তাকে তিনি প্রতি মাসে 1000 টাকা দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বাসস্থান সুবিধা পৌর মূল্য বা হচ্ছে মূল বেতনের 25%, যেটা আমরা আগের উদাহরণে দেখেছি কত ছিল, ছোটটা ছিল 3 লক্ষ টাকা। এখান থেকে করদাতা কর্তৃক প্রদত্ত যে ভাড়া 12,000 টাকা প্রতি মাসে, অর্থাৎ এক মাসে 1000 করে 12 মাসে 12,000 টাকা বাদ দিলে 2,88,000 টাকার উপর তাকে কর প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম যে কনসেশন হারে প্রাপ্ত বাড়ি ভাড়া এবং আরেকটা যেটা দেখলাম আমরা যে বিনা ভাড়ায় যেটা বাসস্থান, সেটার ক্ষেত্রে দুটো বিষয় প্রায় সেম, শুধুমাত্র কনসেশনের ক্ষেত্রে যেটুকু বাড়ি ভাড়া একজন করদাতা দিয়ে থাকেন সেটুকু বাদ দিয়ে দিতে হবে। নেক্সট আমাদের একজন কর্মচারী বা কর্মকর্তা যেটা পেয়ে থাকেন সেটা হচ্ছে যাতায়াত সুবিধা। যাতায়াত সুবিধা 3 ভাবে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে নগদে যাতায়াত ভাতা, আর একটা হচ্ছে যানবাহন সুবিধা, আর একটা হচ্ছে অতিরিক্ত যানবাহন ভাতা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, নগদে যাতায়াত ভাতা পাওয়া যেতে পারে, গাড়ি পাওয়া যেতে পারে এবং গাড়ির সাথে এক্সট্রা ভাতাও পাওয়া যেতে পারে। তাহলে এই 3টা বিষয়কে আমরা কিভাবে আমাদের রিটার্নে অন্তর্ভুক্ত করব সেটা আমরা দেখব। প্রথমে যাতায়াত ভাতা নগদে যদি প্রাপ্ত হয়, অর্থাৎ ডিরেক্ট যদি আমরা যাতায়াত ভাতা প্রাপ্ত হয়, তাহলে কি হবে? বলছে যে সরাসরি 30,000 টাকা পর্যন্ত করমুক্ত, মাসিক 2500 টাকা করে বাৎসরিক 30,000 টাকা পর্যন্ত করমুক্ত হয়ে যাবে। 30,000 টাকা বাদ দিয়ে যদি অবশিষ্ট কিছু থাকে তাহলে সেটা করযোগ্য হিসাবে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একটা উদাহরণ যদি আমরা দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। নেক্সট আমাদের যেটা যানবাহন সুবিধা। আমি এটার যদি উদাহরণ তোমাদেরকে বলতে চাই প্রিয় শিক্ষার্থী, মনে করো মিস্টার করিম তিনি বাৎসরিক যাতায়াত ভাতা পেয়ে থাকেন 50,000 টাকা, তাহলে 50,000 টাকার মধ্যে 30,000 টাকা তার করমুক্ত, বাদ বাকি এক্সট্রা যে টাকা 20,000 সেটা হচ্ছে তার করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। নেক্সট যেটা বলছে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যানবাহন সুবিধা, অর্থাৎ তিনি যদি নগদ ভাতা না পেয়ে একটা গাড়ি পেয়ে থাকেন, যদি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান, তাহলে মূল বেতনের 5% সরাসরি করযোগ্য আয় হবে। মূল বেতনের 5% অথবা সর্বনিম্ন বার্ষিক 60,000 টাকা, দুটির মধ্যে যেটি বেশি বলে অনুমিত আয় হিসেবে বিবেচিত বা গণ্য হবে। তাহলে মূল বেতনের 5% বা 60,000, এই দুটার মধ্যে যেটা বেশি সেটা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। ধরো মিস্টার করিমের মূল বেতন 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা এর 5% হচ্ছে তোমার 5×5=25,000 টাকা, কিন্তু তার করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে সর্বনিম্ন 60,000 টাকা। অর্থাৎ এটা নিয়ে আরেকটু কথা বলিনি প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে হয়তো পারছো না যে তার মূল বেতনের 5% অথবা 60,000, দুটার মধ্যে যেটা বেশি সেটা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। ধরো তার মূল বেতন যদি 15 লক্ষ টাকা হয়, তাহলে 5% কত? 75,000 টাকা। তাহলে 75,000 এবং 60,000 এই দুটার মধ্যে যেটা বেশি, অর্থাৎ 75,000 টাকা তার নিট করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে যানবাহন সুবিধা থেকে। নেক্সট হচ্ছে যাতায়াত ভাতা, যদি যানবাহন সুবিধা প্লাস অতিরিক্ত ভাতা দুটো একসাথে পেয়ে থাকে,
এটার ক্ষেত্রেও সেম, আমরা একটু আগে যেটা দেখেছি সেটার ক্ষেত্রে 5% অথবা 60,000 টাকা, দুটির মধ্যে যেটি বেশি সেটি বিবেচিত হবে এবং যে এক্সট্রা ভাতা তিনি পান সেটাও অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমরা একটু আগে যে উদাহরণ দিলাম যে মিস্টার করিমের মূল বেতন 15 লক্ষ টাকা, তিনি একটি গাড়ি পেয়েছেন এবং গাড়ি পরিচালনার জন্য তিনি এক্সট্রা প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পেয়ে থাকেন, বা তেল খরচ বাবদ 1,000 টাকা ভাতা পেয়ে থাকেন। তাহলে আমরা যেটা বলবো যে মিস্টার করিমের মূল বেতনের 5% 75,000 অথবা 60,000, দুটার মধ্যে যেটা বেশি 75,000, এর সাথে যুক্ত হয়ে যাবে আরো এক্সট্রা 12,000 টাকা, কারণ তিনি আরো এক্সট্রা 12,000 ভাতা পাচ্ছেন। সেটা নিট করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ 75-এর সাথে আরো 12,000, 87,000 টাকা তার নিট করযোগ্য আয় হিসেবে বিবেচিত হয়ে যাবে। চিকিৎসা ভাতা, প্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ভাতার ক্ষেত্রে বলছে প্রাপ্ত মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, এ দুটির মধ্যে যেটি কম সেই পরিমাণ অঙ্ক করমুক্ত হবে। তাহলে করমুক্ত হবে কত? মূল বেতনের 10% অথবা 1,20,000, দুটার মধ্যে যেটা কম। ধরো একজনের মূল বেতন হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে তার 10% হচ্ছে 1 লক্ষ টাকা, আর তিনি সর্বোচ্চ পাবেন 1,20,000 টাকা। তিনি চিকিৎসা ভাতা বাবদ পাচ্ছেন ধরো 1,50,000 টাকা। মিস্টার করিম যিনি চিকিৎসা ভাতা বাবদ পেয়ে থাকেন বাৎসরিক 1,50,000 টাকা, যার মধ্যে তার মূল বেতন আমি বলেছি 10 লক্ষ টাকা। তাহলে আমরা কি করব? লিখবো চিকিৎসা ভাতা 1,50,000 মাইনাস অকরধার্য সীমা প্রাপ্ত মূল বেতনের 10% অথবা 1,20,000, দুটির মধ্যে যেটি কম। মূল বেতনের 10% হচ্ছে তোমার 1 লক্ষ টাকা এবং 1,20,000, দুটির মধ্যে কম হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে তিনি পাচ্ছেন 1,50,000, সেখান থেকে 1 লক্ষ টাকা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে বিবেচনা করব, অর্থাৎ 50,000 টাকা। তবে প্রতিবন্ধী ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা করমুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে এবং কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক ব্যতীত অন্য কোনো এমপ্লয়ির ক্ষেত্রে হার্ট, কিডনি, চক্ষু, লিভার বা ক্যান্সার বা সার্জারির জন্য প্রাপ্ত চিকিৎসার খরচও করমুক্ত হিসেবে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থী, বেতনপূরক সাধারণত এগুলোই। এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে আমাদের অঙ্ক করার জন্য। সর্বোপরি যে বিষয়টা আমাদের খুব বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ ভাতা ক্যালকুলেশন করতে হবে। এরপরে আমি যাব তোমাদের বিনিয়োগ ভাতাতে। প্রিয় শিক্ষার্থী, আমি আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই বিনিয়োগজনিত কর রেয়াত। নির্দিষ্ট কয়েকটি খাত রয়েছে প্রিয় শিক্ষার্থী, যেখানে করদাতা যদি বিনিয়োগ করে থাকে তাহলে কর রেয়াত পেয়ে থাকেন বা কর ছাড় পেয়ে থাকেন। এটা মোট আয়ের আরোপযোগ্য আয়করের অঙ্ক থেকে কর রেয়াতের অঙ্ক বাদ দিলে প্রদেয় করের পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ একজন করদাতা সরকারের বিবেচিত নির্দিষ্ট কোনো খাত রয়েছে, যেই খাতে যদি দান করেন বা চাঁদা প্রদান করেন কিংবা বিনিয়োগ করেন তাহলে সেই টাকার উপর তিনি নির্দিষ্ট হারে কর ছাড় পাবেন। ধরো তার টোটাল কর হলো 1 লক্ষ টাকা, তিনি কর রেয়াত পেলেন 15,000 টাকা, তাহলে তার ট্যাক্সেবল ইনকাম হবে 85,000 টাকা, অর্থাৎ তার রেয়াতটা বাদ যাচ্ছে। কর রেয়াত মানে কর ছাড়। এটা আয়কর অধ্যাদেশ 1984 44-4 বি ধারা অনুযায়ী। তো একজন করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনার ক্ষেত্রে সাধারণত দুটি বিষয় বিবেচিত হয়। একটা হচ্ছে করদাতার মোট আয় এবং রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে পরে আসি। আমরা আগে নির্দিষ্ট যে খাতগুলো রয়েছে, অর্থাৎ কোন কোন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় সেটার একটা তালিকা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে খুব ডিটেলস একটা তালিকা দিয়ে দিয়েছি। এই তালিকাটা তোমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে দেখতে পারো। যাদের কাছে এই মুহূর্তে ট্যাক্সেশন বই নেই বা তোমরা কেনো নাই, তারা তোমরা আমাদের যে আয়কর নির্দেশিকা সেটা যদি ডাউনলোড করো পিডিএফ, তাহলে তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। কিংবা আমাদের অর্থ বিল যেগুলো রয়েছে সংশোধন হয় সেখান থেকেও কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। বিশেষ করে আয়কর নির্দেশিকা থেকে তোমরা তো এই জিনিসগুলো পেয়ে যাবে। তো একজন করদাতার বিনিয়োগ বা দানের ক্ষেত্রে কিছু খাত এখানে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে জীবন বীমার প্রিমিয়াম। এটা নিয়ে কথা আছে প্রিয় শিক্ষার্থী, আমি একটু পরে বলছি। সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বীমা তহবিলের চাঁদা, সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা, যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ 60,000 টাকা বিনিয়োগ, সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ,
বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ, অর্থাৎ এমন কোনো কোম্পানির শেয়ার না যেটা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয়। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক বা মিউচুয়াল ফান্ড। বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে দান বা অনুদান, জাকাত তহবিলে দান, অবশ্যই সেটা সরকারি জাকাত তহবিল বা অনুমোদিত জাকাত তহবিল, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান, আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান, ICDDRB-তে প্রদত্ত দান, CRP সাভারে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বা বাংলাদেশে দান। এই যে খাতগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থী, এই খাতগুলোতে যদি বিনিয়োগ করা হয় তাহলে কর রেয়াত পাওয়া যায়। আমি এখানে আরো একটু ডিটেলসে বলেছি তোমাদেরকে, একটু স্পষ্ট করে কাছ থেকে তোমরা দেখতে পাবে যে জীবন বীমার প্রিমিয়াম নিয়ে আমি বললাম কথা বলবো। জীবন বীমার প্রিমিয়াম, এখানে একটা বিষয় রয়েছে, এটার সর্বোচ্চ একটা সীমা দেওয়া আছে। বিমা মূল্যের 10% অথবা জীবন বীমার প্রদত্ত প্রিমিয়াম, এ দুটার মধ্যে যেটি কম সেটি হচ্ছে রেয়াতের জন্য অনুমোদনযোগ্য। ধরো আমার জীবন বীমার প্রিমিয়াম আমি প্রতি মাসে দিলাম 10,000 করে, প্রতি মাসে দিলাম 10,000 করে, আমার বিমা মূল্য 15 লক্ষ টাকা, তাহলে বিমা মূল্যের 10% হচ্ছে 1.5 লক্ষ টাকা, আর আমি প্রিমিয়াম দিচ্ছি প্রতি মাসে 10,000 করে, 12 মাসে 1,20,000 টাকা। তাহলে আমার কোনটা রেয়াতের জন্য অনুমোদনযোগ্য বা বিবেচিত হবে? যেটি কম, 1,20,000 টাকা অথবা আমার বিমা মূল্যের 10% 1.5 লক্ষ টাকা, তাহলে 1,20,000 টাকা আমার জীবন বীমার প্রিমিয়াম হিসেবে বিনিয়োগ ভাতা বা কর রেয়াতের জন্য বিবেচিত হবে। এছাড়াও আমরা বললাম সরকারি প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, সরকারি সিকিউরিটি ক্রয়, সেভিং সার্টিফিকেট ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, একটু আগে যেই জিনিসগুলো আমরা দেখলাম, ডিপোজিট পেনশন স্কিম, এটা যে কোনো তফসিলি ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ 60,000 টাকা, জাকাত তহবিল, অনুমোদিত জাকাত তহবিল, গ্রুপ বীমা, প্রতিবন্ধী কল্যাণ প্রতিষ্ঠান বা আহসানিয়া মিশনে দান, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান। প্রিয় শিক্ষার্থী, একটু আগে যে লিস্টটা আমরা দেখেছি সেই লিস্টটা, এই টোটাল যে বিনিয়োগ একজন করদাতার, সেটাকে আমরা বলবো প্রকৃত বিনিয়োগ। এখানে শুধু বিনিয়োগ নেই, এখানে দানও রয়েছে, সবকিছু মিলে আমরা বলবো বিনিয়োগ ভাতার জন্য প্রকৃত বিনিয়োগ বা কর রেয়াতের জন্য প্রকৃত বিনিয়োগ। কিন্তু এই প্রকৃত বিনিয়োগের ওপরই আমরা কর ছাড় পাবো না প্রিয় শিক্ষার্থী, আমাদের আরো কিছু কন্ডিশন রয়েছে। দেখো, সর্বোচ্চ সীমা একটা রয়েছে, বলছে আয়কর অধ্যাদেশ 1984 এর 44 4 ধারা অনুযায়ী কর অব্যাহতি প্রাপ্ত আয় বা হ্রাসকৃত আয় যেটা বা 82 ছি ধারায় আয় ব্যতীত মোট আয়ের 25% বা 1.5 কোটি, এই দুটার মধ্যে বা এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে আমাদের অনুমোদিত বিনিয়োগ ভাতা। আমি আরেকটু ডিটেলসে তোমাদেরকে এখানে বলবো প্রিয় শিক্ষার্থী। দেখো, এই যে আমরা যদি এইখানে দেখি তাহলে বুঝতে পারবো, আমরা একটু আগে বললাম যে করদাতার মোট আয় এবং রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অঙ্ক দুটি বিষয় বিবেচিত। তো মোট আয়, রেয়াত পাওয়ার যোগ্য খাতে করদাতার প্রকৃত বিনিয়োগ বা চাঁদার পরিমাণ। প্রথমে ক নাম্বারে আমরা কি দিব? প্রকৃত বিনিয়োগ, মানে একটু আগে যে বিবরণগুলো আমরা পেলাম সেই বিবরণের টোটাল যেটা, অর্থাৎ একজন করদাতার যে যে বিনিয়োগ রয়েছে সবগুলো বিনিয়োগের টোটাল করে আমরা বলবো, ক নাম্বারে বলবো প্রকৃত বিনিয়োগ বা চাঁদার পরিমাণ। খ নাম্বার বলছে করযোগ্য মোট আয়ের 82 ছি 2 ধারায় বর্ণিত উৎসে বা উৎস হতে প্রাপ্ত আয় এবং কর অব্যাহতি প্রাপ্ত হ্রাসকৃত কর হার হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন আয় থাকলে তা ব্যতীত উক্ত আয়ের ওপর 25%। মোট কথা করযোগ্য আয় তার 25%, কিন্তু এর মধ্যে আবার 82 ছি ধারায় যেগুলো উৎসে কর কর্তৃত হয়েছে কিংবা যেগুলোর উপর কর অব্যাহতি প্রাপ্ত হয়েছে, তোমরা জানো, তোমাদের আমি ট্যাক্সের কর যোগ্য আয়ের যখন শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম যে আয় ধার্যের উদ্দেশ্যে আয়করের শ্রেণীবিভাগ, আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম, তখন আমরা কিন্তু এই জিনিসগুলো পড়েছিলাম, কর অব্যাহতি প্রাপ্ত আয় বা কর মুক্ত আয়, করযোগ্য আয়। আশা করি তোমাদের এগুলো মনে আছে। তো সেটা বাদ দিয়ে যে ইনকাম থাকবে তার 25%।
এবং গ নাম্বারে আমরা বলছি 1 কোটি না প্রিয় শিক্ষার্থী, এটা 1.5 কোটি টাকা। অবশ্য অর্থ আইন আমাদের চেঞ্জ হয়েছে, এটা 1.5 কোটি টাকা। এই তিনটার মধ্যে যেটি কম সেটা আমাদের বিনিয়োগযোগ্য অঙ্ক হবে। এখন অনুমোদনযোগ্য বিনিয়োগ হবে। এই অনুমোদনযোগ্য যে বিনিয়োগটা আমরা পেলাম, তিনটার মধ্যে যেটা কম সেটা আমরা পেলাম। এখন এটার উপর কত পার্সেন্ট হারে আমরা রেয়াত পাবো? আমাদের মোট আয় যদি 15 লক্ষ টাকা হয় তাহলে অনুমোদনযোগ্য অঙ্কের 15%। যে ট্যাক্সেবল ইনকাম সেটা যদি 15 লক্ষ হয় তাহলে 15%, কিন্তু 15 লক্ষ টাকার অধিক হলে কত? 10%। 15 লক্ষ টাকা হলে, আগে এটা ফ্র্যাকশন ছিল না প্রিয় শিক্ষার্থী, আগে ডিরেক্ট ফ্ল্যাট রেট ছিল 15%, কিন্তু এখন ফ্র্যাকশন করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যদি তোমার মোট আয় বৃদ্ধি পেয়ে যায়, 15 লক্ষ টাকা মানে এক্সিড করে, 15 লক্ষ টাকার অধিক হয়ে যায়, তাহলে অনুমোদনযোগ্য অঙ্কের 10% তুমি রেয়াত পাবে। এই গেল প্রিয় শিক্ষার্থী আমাদের বিনিয়োগযোগ্য বা রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অঙ্ক বা তার ভিত্তিতে রেয়াতের পরিমাণ। আমরা সামনের ক্লাসে একটা অঙ্ক করব। অঙ্ক করলে এই রুলস বা রেগুলেশন বা কন্ডিশন গুলো আরো বেশি সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ট্যাক্সেশনের বেতন খাতে আয় নির্ণয় খুব কঠিন না, কিন্তু এখন নিয়মগুলো দেখে মনে হচ্ছে কত কঠিন, কত মানে ফ্র্যাকশন রয়েছে, কত পার্সেন্টেজ রয়েছে, নির্দিষ্ট স্ল্যাব রয়েছে। তো এই প্রত্যেকটা বিষয় আমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আমাদের ঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে চাই। আমাদের এটা প্রস্তাবিত বললে ভুল হবে প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যে দ্বিতীয় যে ছকটা রয়েছে আমরা সেটা দেখব। অর্থাৎ বর্তমানে আমাদের করের যে হার সেটা হচ্ছে এইটা, প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% এবং পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%, পরবর্তী 4 লক্ষ 15, 5 লক্ষ 20 এবং অবশিষ্ট টাকার উপর 25%। এটা আগে ছিল প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা ছিল এই যে আমরা দেখছি 2.5 লক্ষ টাকা, এটা ছিল আগে। কিন্তু বর্তমানে আমাদের যে অর্থ আইন বা বর্তমান সময়ে, তোমরা জানো যে ট্যাক্স একটা বাস্তব জিনিস এবং এটা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, প্রতিবারই অর্থ বিল হচ্ছে, প্রতিবারই এগুলো চেঞ্জ হচ্ছে। তো এগুলো চেঞ্জেবল। বর্তমানে আমাদের যেটা অবশিষ্ট চলছে বা বর্তমানে আমাদের করমুক্ত আয় 3 লক্ষ টাকা, তাহলে 3 লক্ষ টাকার উপর আমাদের পার্সেন্টেজ 0, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%, পরবর্তী 4 15, পরবর্তী 5 20, অবশিষ্ট টাকার উপর 25%। এটা প্রস্তাবিত বললে ভুল হবে প্রিয় শিক্ষার্থী, এটা বর্তমানে প্রযোজ্য। আমাদের 20-21 আমরা বলছি এখানে, কিন্তু বর্তমানে আমাদের যে 22-23 অর্থ চলে এসছে অর্থ বছর, তোমরা জানো যে অলরেডি আমরা 22-23-22-23-এ পা রেখেছি। তো 22-23-এও কিন্তু এই জিনিসই আছে, সরকার এখনো আমাদের করমুক্ত আয়ের সীমা কমায়নি। তো মহিলা বা 65 ঊর্ধ্বর জন্য 3,50,000, প্রতিবন্ধীর জন্য 4,50,000, গেজেটেড মুক্তিযোদ্ধার জন্য 4,75,000। এই যে এই বিষয়গুলো, বিশেষ করে তোমাদের গেজেটেড মুক্তিযোদ্ধার জন্য করমুক্ত আয়ের সীমা এটা 1 মার্কের জন্য আসে 4,75,000। আশা করি তোমাদের এটা মনে থাকবে। আমাদের তোমাদের কাছে যাদের কাছে নেট রয়েছে, তোমরা আরেকটু অ্যাডভান্স দেখতে পারো। আমাদের বর্তমান অর্থ আইন অনুযায়ী এই জিনিসটাই আছে, অর্থাৎ বর্তমান অর্থ আইন অনুযায়ী আমাদের 3 লক্ষ টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে যেটা হয়, সাধারণের ক্ষেত্রে 3, মহিলা বা 65 ঊর্ধ্বর ক্ষেত্রে 3,50,000, প্রতিবন্ধীর ক্ষেত্রে 4,50,000, আর হচ্ছে গেজেটেড মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000। এটা করমুক্ত আয়ের সীমা, করমুক্ত আয়ের সীমা। আর আমরা কর ধার মানে করের হার এইভাবে নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী। বর্তমানে আমি সামনের ক্লাসে তোমাদের একটা অঙ্ক করাবো, তখন তোমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা আমি থিওরি নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা অঙ্ক করার জন্য খুব একটা জরুরি হয়ে ওঠে না, অর্থাৎ অঙ্ক করার জন্য একটু জানলেই চলে, এত ডিটেলসে জানার প্রয়োজন হয় না। কিন্তু অনেক সময় তোমাদের থিওরি আসে, চ্যাপ্টার থেকে যদি থিওরি আসে, আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই থিওরিটাও আসে, যে ভবিষ্যৎ তহবিলের প্রকারভেদ এবং ভবিষ্যৎ তহবিল কর নির্ধারণে ভবিষ্যৎ তহবিলের প্রভাব। তো আমরা এই ভবিষ্যৎ তহবিল নিয়ে একটু কথা বলে নেব প্রিয় শিক্ষার্থী। ভবিষ্যৎ তহবিল বলতে সাধারণত সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা নিয়োগকর্তা কর্তৃক যে কর্মচারী রয়েছে তাদের চাকরি শেষে একটা আর্থিক সুবিধা বা কল্যাণের জন্য একটা তহবিল গঠিত হয়। এই তহবিলটাকে আমরা বলি ভবিষ্যৎ তহবিল। আমাদের ভবিষ্যৎ তহবিল আইন রয়েছে, যেটা 1925 সাল অনুসারে চলছে। তো এই 25 সালের আইন অনুযায়ী ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড সেটা গঠিত হয়ে থাকে। এই প্রভিডেন্ট ফান্ড প্রিয় শিক্ষার্থী দুই ভাবে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত 2 প্রকার।
সেটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের জন্য একরকম, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একরকম। সরকারি প্রতিষ্ঠানের সরকারি আইন অনুযায়ী এবং বিধিবদ্ধ এই সকল প্রতিষ্ঠানে দুই ধরনের প্রভিডেন্ট ফান্ড দেখা যায়। একটা হচ্ছে সাধারণ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেটাকে আমরা বলছি জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আরেকটা হচ্ছে দানকারী বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। প্রিয় শিক্ষার্থী, সাধারণ বা জেনারেল, কন্ট্রিবিউটরি বা দানকারী প্রভিডেন্ট ফান্ড। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে সাধারণ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমরা একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে বললাম আমাদের ভবিষ্যৎ তহবিল আইন 1925, এই 1925 সালের আইন অনুযায়ী যেই সকল সরকারি চাকরিজীবী স্থায়ী পেনশন ভোগ করে, যাদেরকে স্থায়ী পেনশনের আওতায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যারা চাকরি শেষে স্থায়ীভাবে পেনশন পাবে, এই সকল সরকারি কর্মচারী যারা, তাদেরকে সাধারণত কি বলবো, বাংলাদেশের রেলওয়ে হতে পারে, স্বায়ত্তশাসিত হতে পারে, বা অন্যান্য সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এই সকল প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এই সাধারণ ভবিষ্যৎ তহবিলের আওতায় আছে। তারা যে ভবিষ্যৎ তহবিলটা গঠন করে বা তাদের জন্য যে ভবিষ্যৎ তহবিলটা পরিচালিত হয় সেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেটা পরিচালিত হয় 1925 সালের ভবিষ্যৎ তহবিল আইন অনুযায়ী। এই ফান্ডে কর্মচারীর যে দান থাকে সেটা কিন্তু তার মূল বেতনের মধ্যে অন্তর্ভুক্তই থাকে, অর্থাৎ এক্সট্রা করে মূল বেতনের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করতে হয় না, আইন নির্ণয় করার সময় আর দরকার হয় না। এছাড়াও এখানে যে এই ফান্ডের সঞ্চিত অর্থের ওপর যে সুদ সেটা সম্পূর্ণই করমুক্ত, বা পেনশনযোগ্য কর্মচারীদের ক্ষেত্রে জেনারেল পিএফ ফান্ড বাধ্যতামূলক। শুধুমাত্র মানে এটা যে ভবিষ্যৎ সুবিধার কথা চিন্তা করে না, সরকার 1925 সালের আইন অনুযায়ী যারা স্থায়ীভাবে পেনশন পাবে তারা কিন্তু এই পিএফ ফান্ডে চাঁদা প্রদান করতে বাধ্য, অর্থাৎ তাদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক। আরেকটা আছে প্রিয় শিক্ষার্থী, যেটাকে আমরা বলছি দানকারী বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আইন, যেটা 1925 সালের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুল এবং 1979 এর শর্ত অনুযায়ী গঠিত। 1925 সালের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুল এবং 1979 এর রুল অনুযায়ী গঠিত হয়ে থাকে। দানকারী প্রভিডেন্ট ফান্ড বা দানকারী ভবিষ্যৎ তহবিল বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে এখানে কর্মচারীগণ যত পরিমাণ দান করেন, নিয়োগকর্তাও ঠিক সেই পরিমাণ দান করে, অর্থাৎ এখানে কর্মকর্তা এবং নিয়োগকর্তা উভয়ের দান থাকে। যে সকল কর্মচারীরা পেনশনযোগ্য নন, অর্থাৎ যারা পেনশনযোগ্য নন, শুধুমাত্র তারাই এই ফান্ডের সদস্য হতে পারে। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের সদস্য হচ্ছে যে সকল কর্মচারীরা স্থায়ীভাবে পেনশন পান না তারাই। তারা যেই পরিমাণ এই ফান্ডে টাকা রাখেন সমপরিমাণ টাকা নিয়োগকর্তাও দিয়ে থাকেন। সাধারণত আমরা জেনে থাকি যে সরকারি কর্মচারী বা সরকারের যৌথ দান বা উহার সুদ মিলেই সাধারণত এই ফান্ড গঠিত হয়ে থাকে। এই ফান্ডের চাঁদার পরিমাণ সাধারণত 8.5%-এর বেশি হয় না, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ 8.5% একজন কর্মচারী দান করতে পারেন এবং কর্মকর্তাও সমপরিমাণ দান করতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত বা স্বীকৃত একটা প্রভিডেন্ট ফান্ড রয়েছে, আর একটা হচ্ছে অননুমোদিত প্রভিডেন্ট ফান্ড। একটা হচ্ছে তোমার অনুমোদিত বা স্বীকৃত, আর একটা হচ্ছে অননুমোদিত প্রভিডেন্ট ফান্ড। এটা সাধারণত 1925 সালের যে ভবিষ্যৎ তহবিল আইন বা বিধিমালা 1979 এর শর্ত অনুসারে যে সকল প্রভিডেন্ট ফান্ডগুলো গঠিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাকে অনুমোদিত বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বলা হয়। আর অননুমোদিত যে প্রভিডেন্ট ফান্ড 1984 সালের আয়কর অধ্যাদেশ এর মানে যে কন্ডিশনগুলো রয়েছে বা 1925 সালের প্রভিডেন্ট ফান্ড রুলস, 1925 সালের প্রভিডেন্ট ফান্ড আইন এবং 1979 সালের প্রভিডেন্ট ফান্ড রুলস অনুযায়ী যে কন্ডিশনগুলো রয়েছে সেইগুলো যদি না থাকে বা সেই কন্ডিশনগুলো সেগুলো না মানে, তাহলে সেগুলোকে আমরা বলছি অননুমোদিত প্রভিডেন্ট ফান্ড। সাধারণত 51টি হিন্দু পরিবার, কোম্পানি বা অংশীদারি প্রতিষ্ঠান এ ধরনের প্রভিডেন্ট ফান্ড দেখা যায়। তো আমরা এই প্রভিডেন্ট ফান্ডগুলো সম্বন্ধে জানলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরো ডিটেলে জানতে পারবে যদি একটু বই খোলো। অবশ্যই তোমাদের বই খোলা উচিত, আর এই থিওরিটা অনেক সময় আসে, একটু হলেও দেখা উচিত। তো কর নির্ধারণের ক্ষেত্রে কোন ধরনের ভবিষ্যৎ তহবিলের প্রভাব কি, এইটা একটু বিষয় আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে সাধারণত কর্মচারীর দান থাকতে পারে, নিয়োগকর্তার দান থাকতে পারে এবং সুদ থাকে, আর একটা হচ্ছে সঞ্চিত অর্থ থাকে।
এই 4টা জিনিস থাকে। অর্থাৎ প্রথমত দানগুলো থাকে এবং দানগুলোর উপর সুদ হয় এবং বছর শেষে ঠিক মানে কি অবসরের সময় সঞ্চিত অর্থ থাকে। তো এই যে আমাদের 3টা ভবিষ্যৎ তহবিল, একটা আমরা সরকারিকে একটা করে নিয়েছি, একটা অনুমোদিত আর একটা অননুমোদিত। সরকারিগুলোর ক্ষেত্রে একই রুলস, অনুমোদিত আর অননুমোদিতর ক্ষেত্রে আলাদা আলাদা রুলস রয়েছে। তো কর্মচারীদের দান প্রত্যেকটার ক্ষেত্রেই মূল বেতনের সাথে যুক্ত থাকে। এটাকে ট্যাক্স নির্ণয় করার সময় আলাদা করে যুক্ত করার দরকার পড়ে না, যেহেতু কর্মচারীর দান মূল বেতনের সাথে যুক্ত আছে। নিয়োগকর্তার দান, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তা কোনো দান করে না। আমরা জানি সরকারের জেনারেল যে প্রভিডেন্ট ফান্ড, সেখানে নিয়োগকর্তা কোনো দান করে না, সেই জন্য মানে মূল বেতনের সাথে যোগ করার প্রশ্নই ওঠে না। কিন্তু সরকারের যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, সেখানে নিয়োগকর্তার দান মূল বেতনের সাথে যোগ করতে হয়। আর অনুমোদিত বা অননুমোদিত ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে এটা দরকার পড়ে না। সুদের ক্ষেত্রে সরকারি ভবিষ্যৎ তহবিলের সুদের ক্ষেত্রে বেতনের সাথে যুক্ত হয় না, কিন্তু অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে মূল বেতনের 1/3 ভাগ অথবা 14.5% হারে নির্ণীত সুদের মধ্যে যেটি কম সে পরিমাণ অপরিহার্য। অর্থাৎ মূল বেতনের 1/3 অথবা 14.5% হারে নির্ণীত সুদ, এই দুটার মধ্যে যেটি কম সেটা প্রাপ্ত সুদ থেকে বাদ দিয়ে অবশিষ্ট অংশ আমরা ট্যাক্সেবল ইনকামের সাথে যুক্ত করে নিতে পারি। অননুমিত মূল বেতনের সাথে যুক্ত থাকে, এটা মূল বেতনের সাথে যুক্ত থাকে। সঞ্চিত অর্থ প্রাপ্ত হলে বেতনের সাথে যোগ করতে হয় না। সরকারি ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে বেতনের সাথে যোগ করতে হয় না, অনুমোদিতর ক্ষেত্রেও বেতনের সাথে যোগ করতে হয় না, কিন্তু অননুমোদিতের ক্ষেত্রে নিয়োগকর্তার দান ও এর উপর সুদ বেতনের সাথে যোগ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ তহবিল ট্যাক্স নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাব ফেলে। তো এই প্রশ্নটা তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে, তোমরা একটু ডিটেলসে দেখে রাখবে। এছাড়াও তোমাদের ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে কর অব্যাহতিতে কি সুবিধা পাওয়া যায়, কোন ধরনের ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে কিভাবে কর অব্যাহতি পাওয়া যায়, সেই বিষয়গুলো রয়েছে, সেগুলো তোমরা ডিটেলসে জানবে। আগামী ক্লাসে প্রিয় শিক্ষার্থী আমি বেতন খাতে আয় নির্ণয়ের জন্য তোমাদের যে ছকটা রয়েছে সেটা নিয়ে জাস্ট কিছুক্ষণ কথা বলে একটা অঙ্ক ক্যালকুলেশন করাবো ইনশাল্লাহ। তো তোমরা আগামী ক্লাসে আমার সাথে থাকবে। আর তোমাদের কাছে সর্বোপরি একটা রিকোয়েস্ট, তোমরা বেতন খাতে আয় নির্ণয়ের জন্য যে আমি কন্ডিশনগুলো দিলাম বা যে জিনিসগুলো পড়ালাম সেগুলো একটু ডিটেলসে দেখবে। এছাড়াও বেতন খাতে আয় নির্ণয়ের যে ছকটা রয়েছে, কোনগুলো ট্যাক্সেবল, কোনগুলো নন ট্যাক্সেবল, কোনগুলোর কত পার্সেন্টেজ যাবে, এই বিষয়গুলো যদি আরেকটু দেখো তাহলে সামনে ক্লাসে অঙ্ক বুঝতে তোমাদের সুবিধা হবে। এছাড়াও আমরা ট্যাক্স নির্ণয়ের যে পার্সেন্টেজটা দিয়েছি, যে প্রথম 3 লক্ষ টাকার ওপর 0%, পরবর্তী 1,05%, এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটাও তোমাদের মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার জন্য এটা খুবই জরুরি। আর বিনিয়োগ ভাতার ক্ষেত্রে তোমরা একটা অঙ্ক যখন পাবে তখন দেখলেই বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো বিনিয়োগ ভাতার মধ্যে যাবে। 2-1টা অঙ্ক করলে এই জিনিসগুলো আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী, আশা করি। তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।